ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, ইরাক কাতারেও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি, ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার, পাম্পে যানবাহনের সারি, ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি, আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ড নিয়ে নির্মম নির্যাতন, বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরে নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের নেতা তারেক রহমান। ঈদ কেনাকাটা শেষে ফেরা হলো না বাসায়, সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ের প্রাণহানি, তেজগাঁওয়ে সিএনজি উল্টে যাত্রী চালকের মৃত্যু, গুরুতর আহত 2। এবং খালের গলা টিপে মারছে ওয়াসাও, দখল দূষণের রাজধানীতে জলাবদ্ধতা ও মশার উপদ্রব, দখলদারদের শাস্তি নিশ্চিতের তাগিদ, অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে উত্তর সিটি। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুটছে ইরান, বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর, ইরাক কাতারেও হামলা করেছে ইরান। অন্যদিকে তেহরানে সরকারি সকল স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা হামলা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে নির্বিচারে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। জাতিসংঘে ওয়াশিংটনে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইরান। একের পর এক মিসাইল ছুটছে ইরান, আর একটু পরপর সাইরেন বেজে উঠছে ইসরায়েলে। প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছে লোকজন, আশ্রয় নিচ্ছে বাংকারে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে দফায় দফায় কেঁপে উঠছে বীরশেবা শহর। ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। বাগদাদ সামরিক বন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এর আগে বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান। কাতারেও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কয়েকটি ড্রোন তারা প্রতিহত করেছে। ইরাকের এরবিল হোটেল লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। শনিবার ভোরে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। এর আগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্র অবস্থিত। গেল এক সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরম সীমা বা রেডলাইন মানছে না। দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্র সহ জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে অবগত 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এর মাধ্যমে প্রথমবার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করছে কিনা, যদিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার এমন তথ্য। 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, রাশিয়ার সহযোগিতায় ইরান মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে টের পেয়ে নিখুঁত হামলা চালাতে পারছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরানকে এমন সহায়তা দিয়ে আসছে মস্কো। তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা সহায়তা দিচ্ছে তা পুরোপুরি স্পষ্ট নয়। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর 1 সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে কিনা। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্লেষকদের মতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গেল কয়েকদিনের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের CIA স্টেশনটিও হামলার শিকার হয়েছে, যার মাধ্যমে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায় ইরানের নিখুঁত হামলার সক্ষমতা বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ইরান ইস্যুতে রাশিয়া সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নয়। ক্রেমলিন এটাকে নিজস্ব সমস্যা বা যুদ্ধ হিসেবে বিবেচনা করছে না। কৌশলগত হিসাব নিকাশে রাশিয়ার কাছে এখনও সবকিছুর ঊর্ধ্বে ইউক্রেন ইস্যু। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধের কারণে ফুরিয়ে যেতে পারে জ্বালানি তেলের মজুদ, বাড়তে পারে দামও। এমন আশঙ্কায় রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে ভিড় বেড়েছে সাধারণ গ্রাহকদের। যদিও পরিস্থিতি পরিদর্শন করে পর্যাপ্ত মজুদ থাকার তথ্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সংকট মোকাবেলায় জ্বালানি তেলের ক্রয় সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অস্থির বিশ্ববাজার। জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশের গ্রাহকরাও। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। দিনভর তেল কিনতে অস্বাভাবিক এমন ভিড় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। আতঙ্কে গেল কয়েকদিন ধরেই হুমড়ি খেয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন গ্রাহকরা। দু একটা পাম্প খোলা আছে, যার কারণে এত ভিড়। দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেন ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে। আশ্বস্ত করেন দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত না হয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশে আপাতত না বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান প্রতিমন্ত্রী। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় ট্রিপ প্রতি অকটেল পেট্রোল সরবরাহের পরিমাণ হবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার। এছাড়া পিকআপ ভ্যান, লোকাল বাসে ডিজেল নেওয়া যাবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাকে ডিজেল সরবরাহের সীমা 200 থেকে 220 লিটার। আর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। ওইভাবে দিলে তো গাড়ি চালাইতে পারবো না। 10 লিটার তেলে আর কতটুক জায়গা যাবে? 2 লিটার তেল তো দুর্ভোগ বাড়বে। আরো তেল ফুরে গেলে তো এখন পেট্রোল পাম্পে মানুষ সবাই যা জাম বাজবে। এখান থেকে 10 লিটার নিয়ে যদি আমি যাই মেঘনা দাউদকান্দি পর্যন্ত যেতে পারবো, ওইখানে গিয়ে আবার আমার সিরিয়াল ধরতে হবে কেন? এই ভোগান্তির দরকার কি? এদিকে সংকটকে অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হলে সেটি আইনগত অপরাধ হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। পার্থ, চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একেবারে আমরা দেখছি অন্যরকম পরিস্থিতি। সকাল থেকে আসার পর আমরা যেটি দেখছি পেট্রোল পাম্পগুলো একেবারেই বন্ধ, কোনো তেল দেওয়া হচ্ছে না। এর কারণ হিসেবে আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে কালকে থেকে মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষজন এত বেশি তেল নিয়েছেন যে সেক্ষেত্রে এই মুহূর্তে কোনো তেল পেট্রোল পাম্পে নেই এবং স্টক নাই, সেটি উল্লেখ করে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্প, আমরা দামপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে আছি, এছাড়া নগরীর অন্যান্য আরো 3 থেকে 4টি পেট্রোল পাম্পে আমরা গেছি, সেখানে একই ধরনের অবস্থা। আসলে ডিজেল কিংবা অকটেন কোনোটি দেওয়া হচ্ছে না, একেবারেই খালি পড়ে রয়েছে পেট্রোল পাম্পগুলো এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু শুধু এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে ঘুরছেন তেলের জন্য। আসলে এখানে যারা পেট্রোল পাম্পের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা অনেকটা আমাদেরকে অভিযোগ করে বলেছেন যেসব গ্রাহক আগে 500 টাকার জ্বালানি নিত তারা এখন 2 থেকে 3 গুণ বেশি পরিমাণ আসলে কালকে থেকে জ্বালানি তারা লোড করে নিয়েছে। সে কারণে মূলত আসলে এই সংকটের সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন, আজকে আর তেল আসবে না, কালকে থেকে আবার যখন তেল আসবে সেক্ষেত্রে তাদের যে তেল দিয়ে সেটি আবার স্বাভাবিক হবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তারা সকাল থেকেই কিন্তু যারা অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়েছেন তারা আমরা দেখছি এক একটি পেট্রোল পাম্পে তারা পাগলের মতো ছুটছেন, কিন্তু কোনো পেট্রোল পাম্পে কিন্তু আসলে আমরা দেখছি আর তেল পাওয়া যাচ্ছে না, স্টক
না থাকার কারণে কিন্তু আসলে তেল দিয়েও কিন্তু সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছে তারা অনেকটা বড় সমস্যায় পড়ে গেছেন। আসলে মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহের সম্ভাব্য বিঘ্ন ঘটার আশঙ্কা হতে পারে। এমন অবস্থা থেকে গত 2 দিন ধরে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্রাহকদের ছিল উপচে পড়া ভিড়। আপনারা দেখছেন এক একটি গাড়ি কিংবা মোটরসাইকেল আসছে এবং তেল নাই বলার পর আসলে তেলের স্টক না থাকার কারণে কিন্তু তারা আবার সবাই কিন্তু চলে যাচ্ছে। শুধু নগরীর দামপাড়া এলাকা নয়, আমরা নগরীর গণিবের বেকারি এলাকা সহ নগরীর যেসব উল্লেখযোগ্য পেট্রোল পাম্প রয়েছে যেখানে সাধারণ মানুষজন আসলে তেল সংগ্রহ করেন অকটেল কিংবা ডিজেল, কিন্তু সব জায়গায় কিন্তু আমরা আজকে একই রকম সকাল থেকে পরিস্থিতি দেখছি। এবং এখানকার পাম্পের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বলছেন গতকাল রাতে মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষজন একবার তেল নিয়ে যাওয়ার পর আবার তারা ঘুরে কিন্তু পুরো আসলে অতিরিক্ত তেল নেওয়ার কারণে কিন্তু এই আসলে স্টক শেষ হয়ে গেছে এবং এই সংকটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পেট্রোল পাম্প থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার সংকুচিত হওয়ার সঙ্গে বাড়তে পারে বেকারত্ব। এর অভিঘাত রিজার্ভ ছাড়িয়ে পড়বে সামাজিক নিরাপত্তা খাতে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সরকারের দূরদর্শী পরিকল্পনা দরকার, যা আর্থসামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। ৫,০০০ কিলোমিটার পাড়ি দিতে পেছনে রেখে গেছেন মা, বাবা, পরিবার, বন্ধু, স্বজন। পরিচিত সব উৎসব, আবেগ আর সন্তানের প্রথম স্কুলে যাওয়ার সাথে থাকার মতো দারুণ সব অনুভূতির বিনিময়ে এক টুকরো নিরাপদ ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি দেয়া, সাথে একাকিত্বের মানসিক চাপ। কাগজের কোনো অঙ্কে তুলনাতীত নীরব এই ভাষার নাম সোশ্যাল কস্ট বা ব্যক্তির সামাজিক ক্ষতি। দেশের থেকে আসছি 3 মাস হয়েছে, এখন যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে কিছু নাই যে মনে দেশে যায় কিছু করম। দেশে ফিরলে ঋণের বোঝা, আর না ফিরলে নিরাপত্তাহীনতা। এমন অবস্থায় আছে ৪৫ লাখ বাংলাদেশি। কারিগরে বেতন দেবো, দোকানে ভাড়া দেবো, এই ভাড়ার টাকা দিতে আমাদের হিমশিম খেয়ে যাইতে হইতেছে। করোনার সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ভালো জব করতেন, কিন্তু ওখান থেকে যখন ছাঁটাই করা হয়েছিল তখন পুনরায় ওনারা ওইখানে জব করতে পারেন নাই। বৈশ্বিক যুদ্ধে দেশগুলোর অর্থনীতির বিনিয়োগ স্থবির করবে, রাষ্ট্রগুলোর বিনিয়োগ বাড়বে নিষ্ফলা যুদ্ধে, যার অভিঘাত শুধু কোনো প্রবাসীর রুটি রুজিতে নয়, বাংলাদেশের প্রান্তিকের কোনো পরিবারকে নিঃশেষ করা থেকে রাষ্ট্রের রিজার্ভের মূল স্তম্ভ নাড়িয়ে দিতে যথেষ্ট। অর্থনৈতিক যে দুরবস্থার সম্মুখীন হবেন, তার যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের সেটা বিঘ্ন হতে পারে। আত্মীয় স্বজন বা ডিপেন্ডেন্ট যারা তার আয়ের উপরে চিকিৎসা নিচ্ছিলেন তারাও কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবেন। তার চেয়ে একটা সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে। আঘাত সবচেয়ে বেশি আসবে দেশগুলোর তৃতীয় শ্রেণীর কর্মজীবী শ্রমিক ও প্রবাসী শ্রম আয় নির্ভর দেশগুলোর উপর। ফলে ব্যয়করণের বাইরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভূরাজনীতি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, ওনারা আর রেমিটেন্স পাঠাতে পারছেন না। 2 নম্বর, তারা যখন দেশে ফেরত আসবেন 10 লাখ, 20 লাখ, 50 লাখ যে অ্যামাউন্টই হোক, তাদের জন্য রাষ্ট্রকে আবার অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দিতে হবে। তাদের জন্য চাল, ডাল, তেল, নুন লাগবে, তাদের জন্য বিদ্যুৎ, পানি, গ্যাসও লাগবে। অতএব অবশ্যই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নেগেটিভ ইমপ্যাক্ট। মন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত ১/১১ সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আহমেদ সালেহিন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল ৫৬,০০০ বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের ১৭ বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই।
2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11 জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7 মার্চ ভোররাতে আলোচিত 1/11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28শে নভেম্বর আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31শে জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1/11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1/11 সেনা সমর্থিত সরকার চলে গেলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 7 মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ঐতিহাসিক এই ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র রূপ নেয়। 2017 সালের 30 অক্টোবর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ঈদ কেনাকাটা শেষে আর ফেরা হলো না বাসায়। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের। তেজগাঁওয়ে সিএনজি অটোরিকশা উল্টে নিহত হয়েছেন যাত্রী ও চালক। আর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত যাত্রীর স্ত্রী ও শালিকা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ঈদ রাঙাতে বাবার সঙ্গে নতুন পোশাক কিনতে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। কেনাকাটা শেষ হলেও ঘরে ফেরা হয়নি বাবা মেয়ের। সড়ক দুর্ঘটনায় নিমিষেই সব শেষ। শপিং শেষে শুক্রবার রাত 9টার দিকে মোটরসাইকেলে একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বাসায় ফিরছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে ধাক্কা দেয় বালুবাহী ট্রাক। ঘটনাস্থলেই মারা যান সুমন। পথচারীরা তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যা দেখে আমার ভাই মাথার থেকে পুরো ক্ষত অবস্থা, মগজটা পর্যন্ত বাইরে বেরিয়ে গেছে, হেলমেটটা একদম গুঁড়ো হয়ে গেছে। আমাদেরকে বলছিল যে তোরা কর, আমি তো এখন আসতে পারবো না, আমার আরেক জায়গায় দাওয়াত আছে এবং আমি ইফতারির পরে আমার মেয়েকে নিয়ে আমি একটু মার্কেটে যাব। ঈদ কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে তেজগাঁও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের। স্ত্রী ও শালিকাকে নিয়ে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ সানি। 7 রাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় সড়ক বিভাজনে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন সবাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করা হয়। 3জন ছেলে নিয়ে আসছিল, ওরা বলছিল যে 7 রাস্তা থেকে নামার পরে যে ইউটার্ন থেকে ইউটার্ন নেওয়ার সময় মানে সিএনজিটা উল্টে যাওয়াতে ওরা ওইখানে মানে অ্যাক্সিডেন্টটা করে। 2জন মারা গেছে, সিএনজি ড্রাইভার মারা গেছে
আর সানি ভাই মারা গেছে, আর সানি ভাইয়ের বোন মোটামুটি ভালো আহত হয়েছে। এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. বরগুনায় শাবল দিয়ে পিটিয়ে থেঁতলে 3 সন্তানের জননীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় ব্যবহৃত শাবলটি জব্দ করেছে পুলিশ, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে বগুড়ায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিজ ঘরে গৃহবধূর মুখমণ্ডল থেতলানো, মরদেহ, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। শুক্রবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার নলটনা ইউনিয়নের একটি ঘর থেকে আমলতাজ নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, লোহার শাবল দিয়ে পিটিয়ে থেতলে হত্যা করা হয় 3 সন্তানের জননীকে। এমন নৃশংস ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী। এই ডাইনেরটা এই আটটা ভাঙিয়ে এবার মোরাইয়ে বট্টে থুইছে। কোন অপরাধের কারণে আমার বোনরে মারলো? আমার বোনের কাছে কি করলো? আমার বোন তো নিরাহ বোন। তদন্ত করে ভালো মতো বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী বেরোয় আসুক এবং এই যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করেছে পুলিশ। এর সাথে জড়িত যারা, তাদেরকে আমরা শনাক্তকরণের জন্য আমাদের পর্যালোচনা চলছে। আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি। এদিকে শুক্রবার রাত 10টার দিকে বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ি বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। ছুরিকাঘাতে নিহত হন কোচিং সেন্টার পরিচালক চয়ন রাজভর, আহত হন একজন। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর কেওড়া চন্নাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে শারমিন আক্তার রুমার। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত। মিরন আহমেদ, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে, নেপালের সাধারণ নির্বাচনে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এগিয়ে আছে 110 আসন। অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথমে দেওয়া হবে নোটিশ, তাতে কাজ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, এমনটাই বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা ও মশার উপদ্রবের অন্যতম কারণ হিসেবে খালের দূষণ দখলকে চিহ্নিত করে এবার জোরে সোরে মাঠে নামছে উত্তর সিটি। বুলবুল রেজার রিপোর্ট। মিরপুর এলাকার 22টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে 60 ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা 30 ফিট, খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে 6 ফিটও নাই খাল। ড্রেনের সাথে যাদের পারে তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে বাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠায় আবার পাড়ে রাখে, পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালে পানিগুলো পড়ে যায়। এই খালটা একবার হয় নাই সরকারের পক্ষ থেকে, তো না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হ্যাভেন্সির পিছনে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায় আর কি। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই 1 সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে, অর্থাৎ পানির প্রবাহ, সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে। প্রশ্ন হচ্ছে, তাহলে এর সমাধান কি?
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থা করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধামতো সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নদীর কোল ঘেঁষে এবার রচিত হলো অদম্য এক সাহসিকতার গল্প। হেঁটে মাত্র 18 দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাড়ি জমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাশফিকুল হাসান টনি পাড়ি দিয়েছেন প্রায় 630 কিলোমিটার পথ। দেশে এটি প্রথম নদী অববাহিকা ধরে দীর্ঘ পরিভ্রমণ বা ক্রস কান্ট্রি হাইকিং অভিযান। বিপন্ন নদী রক্ষার বার্তা নিয়ে টনির এই রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাদ মিম। ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান রাজু। প্রায় 2.5 দিন আমি হেঁটে ফাইনালি চলে এসেছি পুরাতন ব্রহ্মপুত্রের উৎসমুখে। জানুয়ারির হাড় কাঁপানো শীতের ভোরে কুড়িগ্রামের রৌমারী থেকে যাত্রা শুরু করেন হাইকার মাশফিকুল হাসান টনি। একটাই লক্ষ্য, বিপন্ন হতে থাকা নদীগুলোর আর্তনাদ কাছ থেকে শোনার। নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে দাঁড়াও, এই স্লোগানে নদীর কোল ঘেঁষে মাত্র 18 দিনে হেঁটেছেন 13টি জেলা আর 6টি বিভাগের উপর দিয়ে। অবস্থান করছে একদমই যমুনা নদীর পাড়ে। দীর্ঘ এই পথ চলা মোটেই সহজ ছিল না। কখনো মাইলের পর মাইল তপ্ত বালুচর, কখনো বৃষ্টিরও বেশি ছোট বড় খাল পার হতে হয়েছে। এই ক্লান্তিকর যাত্রায় সাহস জুগিয়েছিল সাধারণ মানুষের উৎসাহ আর ভালোবাসা। নাটোরের সন্তান টনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ছিলেন ছোটবেলা থেকেই স্বপ্নবাজ। এই যাত্রায় তিনি দেখেছেন ব্রহ্মপুত্র যমুনার ভয়াবহ ভাঙন, অবৈধ বালু উত্তোলন আর কারেন্ট জালের দাপট। তার চোখে নদী কেবল জলধারা নয়, নদী মানে এক জীবন্ত সত্তা। এই অভিযানের একটা বড় সমস্যা ছিল, যেহেতু নদী অববাহিকা ধরে হাঁটবো বা নদী পাড় ধরে হাঁটবো, এমন একটা টার্গেটই ছিল শুরু থেকে। সো আপনি যদি ম্যাপের দিকে দেখেন, গুগল ম্যাপ যেহেতু আমরা ব্যবহার করি, সো সেখানে কিন্তু নির্দিষ্ট রুট আপনি পাবেন না। অর্থাৎ পুরো জার্নিটা আমার কিন্তু রুটগুলো এক্সপ্লোর করে করে যেতে হয়েছে। আমার যে উদ্দেশ্য শুধুমাত্র হাঁটা নয়, একই সঙ্গে নদী রক্ষার আন্দোলন, নদীর অবনতি, জীবাশ্ম জ্বালানি বিস্তারের বিরুদ্ধে যে প্রতিবাদ, এই সব কিছু মিলিয়ে আসলে আমি চাই বর্তমান যারা সরকার আছেন এবং যারা প্রশাসন সহ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করার, যাদের আসলে সুযোগ আছে বা করা উচিত, আমি তাদের কাছে আসলে পৌঁছে দিতে চাই আমার এই বার্তা, আমার এই অভিযানের গল্প। কিন্তু অনিশ্চয়তাও ছিল পদে পদে। শরীয়তপুরের মাঝির কান্দিতে একবার পড়তে হয় অনাকাঙ্ক্ষিত বিপদে। সন্দেহভাজন কিছু লোক তাকে জোর করে তুলে নিতে চাইলে কায়দা করে আশ্রয় নিয়েছিলেন স্কুলে। জানালেন সেই রোমহর্ষক অভিজ্ঞতাই তার মনে বুনে দিয়েছিল বাকি পথটুকু পাড়ি দেওয়ার অদম্য সাহস। যেখানে আমাকে তারা আটকাইছিল, তার আগেই তাদের সাথে আমার কথা হয়েছিল যাত্রাপথে। ছোট করে আমাকে জাস্ট জিজ্ঞাসা করেছিল যে আমি কোত্থেকে আসছি। তো আমাকে তারা অটো দিয়ে আটকায় ফেলে এবং গাড়িতে ওঠার জন্য বলে। তো আমি তো বলি যে ভাই, আমি হেঁটে হেঁটে জার্নি করতেছি, আমি তো গাড়িতে যাব না। সো তারা আমাকে রীতিমতো 4-5 বার বলে ফেলে এবং ফোর্স করতে থাকে এবং একই সঙ্গে বলে আমাকে সার্চ করবে, সেজন্য গাড়িতে উঠতে বলে। তো আমি তখন আশেপাশে যেহেতু মানুষ ছিল না, আমি তখন ওখান থেকে দৌড় দিই একটি স্কুলে ঢুকে যাই এবং সেখানকার 2জন শিক্ষক কর্মরত, ওনারা আমাকে আসলে সেভ করে। সিরাজগঞ্জের চরে কৃষকদের সঙ্গে দুপুরের আহার কিংবা বরিশালের হিজলায় কোনো এক দোকানির জোর করে খাওয়ানো পোয়া মাছের স্বাদ, মাশফিকের ডায়েরিতে জমা হয়েছে অমূল্য সব স্মৃতি। দিনের বেলা ভাত খেলে ঘুম আসে, আর পেট ভারী থাকলে হাঁটাটা কষ্ট হয় আসলে। সো এখানে ফুডটা চেষ্টা করি ফলমূল খাবার বেশি বা এনার্জেটিক যে ফুডগুলো আছে। রাতে ভারী খাবার খেতাম, ভাত সহ মাছ মাংস, বিশেষ করে নদীর মাছটা বেশি খেতাম আমি। এটি তার চতুর্থ ক্রস কান্ট্রি হাইকিং অভিযান। এর আগে তেঁতুলিয়া থেকে টেকনাফ ও টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ভোমরা স্থলবন্দর থেকে সাকা হাফং পর্বতচূড়া পর্যন্ত জনসচেতনতামূলক ক্রস কান্ট্রি হাইকিং করেছেন। টনির সাথে শৈশব থেকেই
পাহাড় আর সমুদ্র প্রেমে মগ্ন এই স্বপ্নবাজ তরুণ এখন স্বপ্ন দেখছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দুর্গম পথে হাইকিংয়ের। মাশফিকুল হাসানরা মনে করিয়ে দেয় বিশাল এই পৃথিবীর এখনও অনেক দেখার বাকি। বহমান এ জীবনে যত বাধাই আসুক নদীর মতো করেই খুঁজে নিতে হয় পথ, চলতে হয় অবিরাম। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর জেনারেল হাসপাতালে শয্যা সংকটে মেঝে, বারান্দা এমনকি করিডোরেও থাকছেন রোগীরা। 250 বেডের বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছেন অন্তত 3 গুণ। অতিরিক্ত চাপের কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এই অবস্থায় দ্রুত শয্যা বাড়ানোর দাবি রোগী এবং তাদের স্বজনদের। তবে শয্যা সংকট সমাধানে কোনো আশ্বাস দিতে পারেননি তত্ত্বাবধায়ক। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেকের স্থান হয়েছে মেঝেতে। চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রায় প্রতিদিনের চিত্র এটি। 250 শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকছেন অন্তত 3 গুণ রোগী। বেশিরভাগ ওয়ার্ডের মেঝে, বারিন্দায় এমনকি করিডোরেও রোগীদের জায়গা দিতে হচ্ছে। রোগী ও স্বজনরা বলছেন অতিরিক্ত চাপের কারণে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। অনেকের চিকিৎসা হতেও দেরি হচ্ছে। শীঘ্রই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর দাবি তাদের। খাইতে পারে না, কোনো খানা খানি নাই, এই একটু রুটি একটু হালকা মদ দেয়, এরপর আর খাইতেছে না। শ্বাসকষ্ট, কাশি, ডাবল নিউমোনিয়া বলছে। সিট পাই না জানি এই জন্য বাচ্চারা নিছে। রোগীর চাপে বাইরে নিয়ে কোনো সিট পাই না, ঢালা বিছনা বইরে রয়েছে। একটা সিট পেলে হয়তো ভালো হইতো। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময় রোগীর চাপ একটু বেশি থাকে। তবে শয্যা সংকটে সমাধানে কোনো আশ্বাস দিতে পারেননি তত্ত্বাবধায়ক। সিজন চেঞ্জের কারণে যেগুলি হয়, যে ব্রঙ্কোলাইটিস আমরা যেটা বলি, কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট রোগগুলি এই সময় সবচেয়ে বেশি পাওয়া যায়। শয্যা সংখ্যা 40, এর প্রায় 4 গুণ রোগী আমাদের এখন। যে শয্যা সংখ্যা আছে, শয্যা সংখ্যার বিপরীতে যে জনসংখ্যাটা আছে, হ্যাঁ, সেই তুলনায় কিন্তু আসলে শয্যা সংখ্যা এখনো বাড়ে নাই। কর্তৃপক্ষের তথ্য মতে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনে অন্তত 2,500 রোগী স্বাস্থ্যসেবা নেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়ির সরকারি ও বেসরকারি হাসপাতালে নেই কোনো ব্লাড ব্যাংক। জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। দুর্ঘটনা, প্রসূতি রোগী, অস্ত্রোপচার বা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণে জরুরি ভিত্তিতে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি স্থানীয়দের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং তাপস ত্রিপুরার ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি ছাড়াও পার্শ্ববর্তী রাঙামাটি, লংগদু ও বাগাইছড়ি উপজেলার বেশিরভাগ মানুষ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসেন। পুরো জেলায় সরকারি বেসরকারি মিলিয়ে 40টির বেশি হাসপাতাল থাকলেও নেই একটি ব্লাড ব্যাংক। স্থানীয়রা বলছেন জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। বিভিন্ন দুর্ঘটনা, প্রসূতি রোগী, অস্ত্রোপচার বা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণে জরুরি ভিত্তিতে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি তাদের। ব্লাড ব্যাংকের সুব্যবস্থা না থাকার কারণে আমরা ব্লাড জোগাড় করতে অনেক হিমশিম খাই। প্রায় সময় সড়ক দুর্ঘটনা হয়, সেই সময় ব্লাড ক্রাইসিস দেখা যায়। এছাড়া প্রসূতি মায়েদেরও রক্তের প্রয়োজন হলে সে সময় তাৎক্ষণিক রক্ত পাওয়া যায় না। বেসরকারি পর্যায়ে জরুরি রক্তদাতা ব্যবস্থাপনায় সাহায্য করে রেড ক্রিসেন্ট। তারপরও অনেক সময় বিপদে পড়তে হয় বলে জানান সংশ্লিষ্টরা। হঠাৎ কোনো দুর্ঘটনায় যখন ঘটে যায় তখনই আমাদের অনেক রক্তের প্রয়োজন হয়। তখন আমরা যখন মেসেজ দিই বা কল দিই তখন ডোনার পেতে আমাদের খুবই কষ্ট হয়। যে গ্রুপের রক্তের প্রয়োজন হয় সেই গ্রুপের লোকদেরকে ডেকে আমরা রক্ত সরবরাহ করার চেষ্টা করে থাকি। ব্লাড ব্যাংক যদি হতো অন্তত ডাকাডাকির যে সময়টা, এই ভোগান্তিটা হতো না। তবে সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষ হলে ব্লাড ব্যাংক স্থাপনের আশ্বাস সিভিল সার্জনের। ভবন নির্মাণ সম্পন্ন হলে আমরা জনবলের সহযোগিতা এবং বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতা পাবো, সেখানে আমরা ব্লাড ব্যাংক স্থাপন করতে পারবো। খাগড়াছড়িতে প্রায় 7 লাখ মানুষ বসবাস করে। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙামাটি ও বান্দরবান জেলাকে বিভক্ত করেছে কর্ণফুলী নদী, কিন্তু নদীটির ওপরে কোনো সেতু না থাকায় ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা। একটি মাত্র ফেরি দিয়ে যানবাহন পারাপারে সময় বেশি লাগার পাশাপাশি 2 পারে সৃষ্টি হয় গাড়ির জটলা। এতে বিপাকে যাত্রী এবং যান চালকরা। সড়ক বিভাগ জানিয়েছে চলতি অর্থ বছরে সেতু প্রকল্প অনুমোদনের কথা রয়েছে। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাসমন্নার ছবিতে রিপোর্ট।
একটি মাত্র ফেরি দিয়ে পারাপার হতে হয় যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের। দুই পারে গাড়ির বিশাল জটলা। খরস্রোতা কর্ণফুলী নদী বিভক্ত করেছে রাঙামাটি ও বান্দরবান জেলাকে, কিন্তু নদীটির উপর কোনো সেতু না থাকায় এই বিড়ম্বনা। বছরে 6 মাস জোয়ারের পানিতে ডুবে যায় ফেরিঘাটের পন্টনের অংশ। সেই ডুবন্ত পন্টন দিয়ে মানুষ ও গাড়িকে উঠতে হয় ফেরিতে। এতে নদীতে পড়ে যাওয়ার ঝুঁকির পাশাপাশি বিকল হয়ে যায় গাড়ির ইঞ্জিন। আবার শুষ্ক মৌসুমে ডুবোচরের কারণে ফেরি ভিড়তে পারে না পন্টনে। এতে ভোগান্তিতে শিক্ষার্থী ও পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। এই ফেরির জন্য কাজের অনেক বাধা হয়। যেমন আমার বাইক আছে, আমি বাইক রেখে নৌকা দিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছি। অসুস্থ রোগী আছে, মেডিকেলে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়াইতে হবে। আমাদের এখানে জোয়ারের সময়টা পানি উঠে যায়, এখানে গাড়ি পারাপারের একটা সমস্যা হয়। এদিকে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলে ফেরি। কখনো ফেরিতে বিলম্ব হলে ঝুঁকি নিয়ে ছোট সাম্পানে পাড়ি দিতে হয় নদী। জনভোগান্তি কমাতে দ্রুত নদীটির উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ফেরি যখন আসতে দেরি হচ্ছে, কি করব, অন্তরা সাম্মান দিয়ে পারতেছি। বীজ হয় আমাদের জন্য, তো সবার জন্য ভালো। বর্ষাকালে পানি উঠে তখন মানুষে পারাপার হইতে কষ্ট হয়, পানি বেশি বেড়ে যায়। শীতকালে পানি বেশি কমে যায়, যখন চর উঠে যায় ফেরি চলাচল বন্ধ থাকে। সড়ক বিভাগ বলছে সেতুর সমীক্ষা ও নকশার কাজ শেষে সেতু প্রকল্প চলতি বছরেই অনুমোদন হতে পারে। আশা রাখতে পারি 2025-26 অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পটি অনুমোদন হবে। সড়ক বিভাগের তথ্য মতে এই ফেরি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, রাঙামাটি। নওগাঁর হাটে বেড়েছে মানিক, চিনি, চম্পা ও সাগর কলার সরবরাহ। রমজান মাসে কলার চাহিদা থাকায় বাড়তি দরে চলছে বেচাকেনা। আর এই মুহূর্তে নওগাঁর সতী হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, বিভিন্ন বাহনে করে চাষিরা তাদের উৎপাদিত কলা এই মুহূর্তে হাটে তুলছেন এবং গত কদিনের তুলনায় আমরা লক্ষ্য করছিলাম এই হাটে পর্যাপ্ত কলার সরবরাহ এবং সরবরাহ যত বেড়েছে পাইকারির উপস্থিতিও কিন্তু বাড়তি আমরা লক্ষ্য করছিলাম। এবং এখানকার যারা চাষি তাদের সঙ্গে কথা বলে যা জানতে পারছি, এবার কলার দর কিন্তু রমজানের শুরু থেকেই কিছুটা বাড়তি দর তারা পাচ্ছেন এবং প্রতি কাঁদিতে সপ্তাহ ব্যবধানে 80 থেকে 100 বা প্রকার ভেদে 150 টাকা পর্যন্ত এখানে বাড়তি দরে আজকে কলা কেনা বেচা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই হাটে কলার কেনার জন্য পাইকারেরা এই মুহূর্তে এই সাত সকালে একটা কর্মব্যস্ত সময় আমরা লক্ষ্য করছিলাম এবং প্রতি কাদির দরের জায়গাটায় মানিক, চিনি, চম্পা, সাগর কলা 100-150 প্রকারভেদে 200 টাকা পর্যন্ত কিছুটা বাড়তি দরের কারণে যারা চাষি তারা বেশ উজ্জীবিত। কারণ বিগত দিনগুলোতে কলার এবার দর কিছুটা কম ছিল। এই রমজান শুরু হওয়ার পর থেকে এরকম একটি বাড়তি দর চাষিদেরকে অনেকটাই উজ্জীবিত করেছে। তারা বেশ স্বতঃস্ফূর্ত তারা তাদের দিক থেকে জানাচ্ছিলেন। এবং আমরা এই হাটে আরেকটি বিষয় দেখছিলাম, দেশের অন্যান্য জায়গা থেকে যারা ব্যাপারী এসেছেন তারা বলছেন যে সপ্তাহে প্রায় 4 দিন এই হাটে কলা কেনাবেচা হয়ে থাকে এবং পর্যাপ্ত কলা সরবরাহ। কিন্তু এই হাটগুলোতে আসলে তাদের যে সুষম পরিবেশ সেটি অনেকটা ঘাটতি থাকার কারণে তারা বলছেন টাকা লেনদেন করার কিছুটা সংকট রয়েছে। এছাড়া এখানকার যে বাজার ব্যবস্থাপনা সেটারও কিছুটা সমস্যার কথা তারা বলছিলেন। তবে এবার কলার বাড়তি দরের কারণে স্থানীয় যারা চাষি তারা তাদের দিক থেকে কিন্তু বলছেন যে বিগত কয়েক বছর কিন্তু তারা বেশ লোকসান খাচ্ছিলেন, কাঙ্ক্ষিত দরের জায়গাটা তারা নিশ্চিত করতে পারছিলেন না। কিন্তু রোজার প্রথম থেকেই এরকম একটি বাড়তি দরের কারণে এবার অনেকেই কিন্তু কলার চাষে বেশ আগ্রহী উঠেছেন এবং কলার একটা কাঙ্ক্ষিত দর তাদের ঘরে তুলতে পারছেন। আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হলো যে এই অপ্রাপ্ত যে কলাগুলো রয়েছে, বিশেষ করে অধিক মুনাফার আশায়, অধিক দরের আশায় কিন্তু এই কলাগুলো কার্বোহাইড দিয়ে বা ইথোপিয়ান দিয়ে পাকানোর ফলে কিন্তু সাধারণ গ্রাহক যারা রয়েছেন তারা কিছুটা ক্ষতির মুখে পড়েন বা এই জাতীয় ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার স্বাস্থ্য ঝুঁকি কিন্তু এই হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম। এবং এই ক্ষেত্রে আসলে প্রশাসনের একটা তদারকি তারা দাবি করছেন যারা ভোক্তা। তারা বলছেন যে সরাসরি কলা কিন্তু মানুষের যে আমরা পেটে যাই বা আমরা খেয়ে থাকি, এই কলা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। এই হাটগুলোতে সকাল থেকে পুরো 4 দিন কেনাবেচা হয়ে থাকে, কিন্তু সরকারি কোনো দপ্তর না থাকার কারণে অনেক সময় বাজার ব্যবস্থাপনাটা কিন্তু পরিপূর্ণভাবে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যায়। ইচ্ছে মতো দর হাঁকিয়ে তারা এই কলাগুলো কিনে থাকেন, এই প্রত্যাশিত দর বঞ্চিত হয়ে থাকেন, এমন অভিযোগ এখানকার চাষিদের দিক থেকে তারা বলছিলেন। আরেকটি বিষয় এখানে রয়েছে, জেলায় এবার প্রায় 4000 হেক্টর
জমিতে এই কলার আবাদ করা হয়েছে এবং এবার আবহাওয়া কিছুটা সহায়ক বলছেন স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে এবং সহায়ক আবহাওয়ার কারণে তাদের দিক থেকে যেটি বলা হচ্ছে এরকম একটি বাজার ব্যবস্থাপনা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তারা বিশেষ করে কলা চাষিরা আগামীতে তাদের যে আগ্রহ রয়েছে সেই আগ্রহ আরো বাড়তি পাবেন এবং এই আগ্রহের দিক থেকে কলার বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন চাষিরা এবং এবারের যে বাজারটা রয়েছে এরকম একটি প্রত্যাশিত বাজার নিশ্চিত করার জন্য বাজারগুলোতে যে সুষম পরিবেশ সেটিকে তারা দাবি করছেন নিশ্চিত করার এবং বাজারের এই যে অবকাঠামো সংকটগুলো রয়েছে সেটিকে দূর করার জন্য এখানকার যারা চাষি বা এখানকার যারা কেনা বেচা যুক্ত তারা বলছেন সপ্তাহে শনিবার থেকে পুরো মঙ্গলবার পর্যন্ত নওগাঁর সুতি হাটে প্রায় 100 কোটি টাকার কিন্তু কলা কেনা বেচা হয়ে থাকে এখানে সব মিলে জমজমাট একটি কারবার আমরা লক্ষ্য করছিলাম এখানকার এই বাজার ব্যবস্থাপনায়। এই ছিল সার্বিক নওগাঁর সুতি হাটে কলা বেচা কেনার খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে, দেখছেন সকালের সঙ্গ। শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে বাজিমাত করছে ইরান। জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন আর রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা থাকায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোন। মাত্র 20 থেকে 50 হাজার মার্কিন ডলার খরচ করেই তৈরি করা যায় একটি ড্রোন, তবে যুক্তরাষ্ট্রের খরচ করতে হচ্ছে অন্তত $40 লাখ মূল্যের শক্তিশালী রকেট। যুদ্ধক্ষেত্রের নতুন আতঙ্ক শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজু করে দিচ্ছে ইরান। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে এগুলোকেই ইরান প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নয়, বরং এই ড্রোনের মূল শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পেট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে শত শত ড্রোন পাঠায় ইরান। এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজু করে দেওয়া হয়। এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসব ড্রোনের বেশিরভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা এক ধরনের জয়। মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় অন্তত $40 লাখ সমমূল্যের শক্তিশালী রকেট। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় প্রভাব হলো এর রণকৌশল। এই ড্রোনের সাফল্য দেখে এখন যুক্তরাষ্ট্রও একই ধরনের সস্তা ও কার্যকর ড্রোন তৈরির পথে হাঁটতে বাধ্য হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি। সংঘাত শুরুর দিকে লক্ষ্য নির্ধারণ এমনকি হামলার অনুমোদন সব সিদ্ধান্তই চিন্তার গতির চেয়ে দ্রুত নেওয়া হয়। অল্প সময়ের ব্যবধানে অসংখ্য লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা হাতে পেয়েছে মার্কিন ও ইসরায়েলের সামরিক বাহিনী। এতে যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা ও হতাহত বাড়ছে। তবে এই প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে জবাবদিহিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এআই প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ দেখছে বিশ্ব। যুদ্ধের প্রথম 12 ঘন্টায় চালানো হয়েছে প্রায় 900 হামলা, যেখানে আগে একটি হামলা পরিকল্পনা করতে সামরিক বিশেষজ্ঞদের দিন বা সপ্তাহ পার করতে হতো। এখন এআই এর কল্যাণে তা নেমে এসেছে মাত্র কয়েক সেকেন্ডে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অ্যান্থ্রোপিকের তৈরি ক্লড মডেলকে গোয়েন্দা বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণে ব্যবহার করেছে। এই প্রযুক্তি কিল চেইন অর্থাৎ লক্ষ্য শনাক্তকরণ, অনুমোদন ও হামলার পুরো প্রক্রিয়াকে দ্রুততর করে দেয়। প্যান্টাগনের ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ম্যাভেন স্মার্ট সিস্টেম, যা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালেন্টের তৈরি স্যাটেলাইট ছবি, নজরদারি তথ্য, টেলিযোগাযোগ ডাটা এবং মানব গোয়েন্দা তথ্য একত্র করে তাৎক্ষণিক বিশ্লেষণ করে। এই সিস্টেমে সংযুক্ত এআই মডেল লক্ষ্যগুলোর অগ্রাধিকার ঠিক করা, অস্ত্র নির্বাচন এবং হামলার কার্যকারিতা মূল্যায়নেও সহায়তা করে। এমনকি হামলার আইনি ভিত্তি যাচাইও সক্রিয় বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে বলে জানা গেছে। তবে প্রযুক্তির এই নিখুঁত গাণিতিক হিসাবের মাঝেও ঝরছে সাধারণ মানুষের রক্ত। ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ, যাদের অধিকাংশই শিশু। এই হামলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই ব্যবহারের কারণে সিদ্ধান্ত গ্রহণের দায়ভার ধীরে ধীরে মানুষের কাছ থেকে যন্ত্রের দিকে সরে যেতে পারে। ফলে যুদ্ধের মানবিক ও আইনি জবাবদিহিতা বজায় রাখা ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ।
নেপালের সাধারণ নির্বাচনের প্রথমে গণনার র্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 110টি আসনে এগিয়ে আছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস 8 আসনে এবং CPN-UML 6 আসনে এগিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী KP শর্মা ওলির CPN 5 আসনে নেতৃত্ব ধরে রেখেছে। 285 আসনের পার্লামেন্টে 165টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। দেখছেন সকালের সময়। এবার খেলার খবর। বাবর ফকরদের বিশ্রাম নয়, বরং নিজেদের সেরা দলই বাংলাদেশ সিরিজে পাঠাচ্ছে পাকিস্তান। মত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের। তবে হোম কন্ডিশনের কারণে ফেভারিট মানছেন মেহেদী মিরাজ। ফর্ম না থাকলে অভিজ্ঞতার কারণে লিটন দাসকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। পারফরমেন্সের চূড়ান্ত অধপতনের পরেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে লিটন কুমার দাস। এই ফরম্যাটে শেষ 6 ইনিংসের 4টাতেই ডাক, 8 ইনিংসে পৌঁছাতে ব্যর্থ 2 অঙ্কে। তবুও কেন লিটন, এই নিয়ে সমালোচনা আছে। টিম ম্যানেজমেন্টের ভাবনা অবশ্য ভিন্ন। লিটনকে টপ অর্ডারে নয়, বরং মিডল অর্ডারে বিবেচনা করছে নির্বাচক প্যানেল। আশা, ব্যাট প্যাচ কাটিয়ে উঠবেন এই উইকেট কিপার ব্যাটার। আমরা আশা করি যে খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেই দিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে এবং লেটস সি ও কেমন করে। 6 নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। নেই বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটার। তবুও বিসিবি পরিচালকের মত, নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড সাজিয়েছে মেন ইন গ্রিনরা। যদিও হোম অ্যাডভান্টেজ থাকায় এগিয়ে রাখছেন মেহেদী মিরাজদের। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই, যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চেয়ে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে ক্যাম্প। সন্ধ্যায় সিরিয়াস মেজাজে চলে প্রায় 3 ঘন্টার অনুশীলন। উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে সৌম্য সাইফকে। 2027 বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হবে এই পাকিস্তান সিরিজ দিয়ে। অবশ্য সে টুর্নামেন্টে খেলতে হলে আগে র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। গুরুতর ইনজুরির শিকার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার চোটের তীব্রতা ধারণার চাইতেও বেশি, এমন মন্তব্য করেছেন আল নাসর কোচ হোর্হে জেসুস। তবে গত সপ্তাহের মধ্যে রন আবারও ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত করতে পারেনি তিনি। এদিকে দ্রুত সুস্থ হতে শিগগিরই রোনালদো স্পেন গিয়ে চিকিৎসা নেবেন বলে জানান জেসুস। 1 মার্চ আল ফেইহার বিপক্ষে ম্যাচ শেষ না করেই যখন মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন এতটা আলোচনা হয়নি তার চোট নিয়ে। সবাই ভেবেছিলেন পেশিতে সামান্য টান, সেটা ঠিক হয়ে যাবে সময়ের ব্যবধানে। কিন্তু 5 দিন পর রোনালদোর ডান উরুর ইনজুরি নিয়ে বেশ খারাপ সংবাদই দিয়েছে আল নাসর। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের চোট সহসাই সারবার নয়। অন্তত 4 সপ্তাহ তাকে থাকতেই হবে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। এই সময়ে বিশ্রামের পাশাপাশি চলবে তার চিকিৎসা। সেটা শেষ হলেই যে আবারও মাঠে ফিরতে পারবেন সেই নিশ্চয়তাও নেই। টিম ডক্টরের কাছ থেকে এমন দুঃসংবাদ পেয়ে বসে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাৎক্ষণিক যোগাযোগ করেছেন মাদ্রিদের মেডিকেল টিমের সঙ্গে। সেখানে একদল ডাক্তারের তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ব্যক্তিগত জেটে করে চলতি সপ্তাহেই স্পেনে যাওয়ার কথা রয়েছে তাকে দ্রুততম সময়ে মাঠে ফেরাতে সব রকমের চেষ্টাই চালিয়ে যাচ্ছে আল নাসর। আল ফেইহার বিপক্ষে খেলার সময় সে চোট পায়। আমরা ধারণা করেছিলাম খুব সিরিয়াস কিছু না, কিন্তু পরীক্ষা শেষে বলতে হচ্ছে রোনালদোর চোট আমাদের ধারণার চেয়েও ভয়াবহ। অন্তত 4 সপ্তাহ তাকে বিশ্রাম এবং চিকিৎসা নিতে হবে। এজন্য চলতি সপ্তাহেই সে মাদ্রিদ যাবে। সেখানে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সে থাকবে।
এদিকে রোনালদোর ইনজুরি তৈরি করেছেন নতুন শঙ্কা। পর্তুগিজ মহাতারকা যখন তার ষষ্ঠ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এমন খবরে বিচলিত হয়ে পড়েছেন সমর্থকরা। সেটা তো হবারই কথা, কারণ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ 100 ডেজ কাউন্টডাউন শুরু করে এখন কড়া নাড়ছে দরজায়। তার আগে বিশ্বকাপের সম্ভাব্য শেষ প্রস্তুতি নিতে দলগুলো টার্গেট করেছে ফিফার মার্চ উইন্ডো। এই সময়ে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটো ফিফা ফ্রেন্ডলি খেলবে পর্তুগাল, এবং সেই পারফরমেন্স বিবেচনায় নিয়েই চূড়ান্ত স্কোয়াড সাজানোর ইঙ্গিত দিয়েছেন রবার্তো মার্তিনেজ। কিন্তু চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটোতে দলের সেরা অস্ত্রকে পাচ্ছেন না বেলজিয়ান কোচ। এদিকে বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ এসেছে ব্রাজিল শিবিরে। চোটের কারণে ছিটকে গেছেন রদ্রিগো। ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরে তৈরি হয়েছে এমন শঙ্কা। তবে 4 সপ্তাহের পুনর্বাসন শেষ হওয়ার আগে এই বিষয়ে নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই। এস.এম. ইকবাল, সময় সংবাদ। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, ইরাক, কাতার ও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। ওয়াশিংটন, তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। চট্টগ্রামে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ভোক্তা। এবং বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন। বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের নেতা তারেক রহমান। এ ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন সহকর্মী আমিনুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।